না স্যার, কথাবার্তা বলতে একটু ভালো লাগে তো স্যার। হ্যাঁ, কথাবার্তা বলতে বোর ভালো লাগে লাগে, স্যার। কিন্তু পড়ার একটা প্রেশার মাথায় আছে তো এখন। যে এটা একটু শেষ করে দিলে পরে রিল্যাক্সে কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, শুরু করি। সমস্যা নাই, অত বেশি পড়ার নাই। গতকালকে আমরা জাস্ট একটা ইকুয়েশন তোমাদেরকে আমি এক্সপ্লেন করছিলাম যে চার্জিং ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যখন তাকে সময়ের সাথে সাথে চার্জ করতে থাকবো, সে একটা পর্যায়ে ম্যাক্সিমাম যে চার্জটা হবে সেটা কিউ নট হয়, এবং সেই উপস্থিত চার্জের পরিমাণটা কিরকম হয় সেটা আমরা এই ইকুয়েশনটা দেখছিলাম। এখানে আবার একটু বিশ্লেষণ করি, সেটা সময়ের সাথে সাথে চার্জের পরিমাণটা। যেমন এখানে আমার টি সময় আছে, সময় বাড়তেছে, এই সময়ের সাথে সাথে ক্যাপাসিটরের মধ্যে আসলে কি পরিমাণ চার্জ স্টোর হইতেছে সে একটা রিলেশন এখান থেকে পাই। যেমন আমরা সেখান থেকে দেখছিলাম যে এই সি এফ সাইরন যেটা, সেটা হচ্ছে আসলে কিউ নট, যেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের ম্যাক্সিমাম চার্জের পরিমাণ, যে ম্যাক্সিমাম কতটুকু চার্জ স্টোর করতে পারে একটা ক্যাপাসিটর, সেই ম্যাক্সিমাম এটার মান। আর কিউটা হচ্ছে ওই ক্যাপাসিটরের উপস্থিত চার্জের পরিমাণ। আর টি তো সময়। আর সি, আর সি হচ্ছে আমরা বলছিলাম ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, আর সি দুইটাকে একসাথে আমরা সমন্বয় করে বলছি ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট। এই যে the factor rc has a dimension called capacitive time constant, তাহলে ওইটাকে আমরা rc কে টাউ সি বলি। টাউ সি দিয়ে আমরা এইভাবে ইকুয়েশনটাকে লিখতে পারি। এরপরে আমরা দেখছি সময় যখন শূন্য তখন আসলে চার্জ তো নাই, শূন্য থাকবে। সময় যখন ইনফিনিটিভ তখন চার্জ আসলে ম্যাক্সিমাম হয়ে যাবে, কিউ নট হয়ে যাবে সি এপসিলন। আর সময় যখন ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্টের সমান তখন তোমার এরকম হয়ে যাবে। আমরা দেখছি যে 63% টোটাল চার্জে 63% হয় যদি সময় আমার ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্টের সমান হয়। এটা তো, এটা গত ক্লাসে আমরা দেখছি। এখন ওইটারই সুন্দর একটা ম্যাথ আছে, সেটা আমরা দেখে নিই। এরকম যে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স দেওয়া আছে 150 মাইক্রোফ্যারাড, ক্যাপাসিটর কানেক্টেড হয়ে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে এন্ড ব্যাটারি ভোল্টেজের মান দেওয়া আছে। আপনার সাউন্ড কমে গেছে। সাউন্ড কমে গেছে, এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের আর দেওয়া আছে, সরি এটা আর বললাম কেন, এটা হচ্ছে আমার সি। সি দেওয়া আছে, আমার আর দেওয়া আছে, এটা আমার যদিও লাগবে না, তারপরও ভোল্টেজ দেওয়া আছে। এ নাম্বার আমাকে কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট। টাইম কনস্ট্যান্টের মান, তাহলে আমরা জানি টাইম কনস্ট্যান্ট টাউ সি, খুবই সহজ। টাউ সি সমান কি, আর সি, একটু আগে বললাম টাউ সি সমান আর সি। তাহলে আর সি দুইটাই দেওয়া আছে, সেটার মান বসানোর পরে আমার এত সেকেন্ড টাইম কনস্ট্যান্ট, টাইম যেহেতু সেকেন্ড হবে মিলি সেকেন্ডে, ছোট করে মিলি সেকেন্ডে লেখা। দুই নাম্বার যেটা, হোয়াট ইজ দ্য ফাইনাল চার্জ কিউ নট অন দ্য ক্যাপাসিটর প্লেট। ফাইনাল চার্জ মানে ম্যাক্সিমাম যে চার্জটা হবে সেই চার্জের মান কত, ফাইনাল চার্জ কিউ নট। তাহলে কিউ নট হচ্ছে সি এপসাইলন, এটাকে যেটা দেখে আসলাম। আচ্ছা, তাহলে এপসাইলন হচ্ছে তোমার এখানে ভোল্টেজ, যেটা মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ, সেটা এপসাইলন সি ভোল্টেজটা। তাহলে আমরা ভোল্টেজের মান বসে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে যে এই যে মাইক্রোফ্যারাড, সেটাকে কি ফ্যারাডে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু একক তোমার কুলম্বে আসবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফ্যারাডে নিলাম, এটা আমার কুলম্বে চলে আসলো। চার্জের একক কি কুলম্ব হবে, এটাকে মিলি কুলম্বে আমি লিখলাম ছোট করে। তিন নাম্বারটা আসলে একটু ইম্পর্টেন্ট, এই আর বি তো সহজ। সি নাম্বারটা আর কি একটু ইম্পর্টেন্ট। সি নাম্বারে কি বলছে দেখো, সি নাম্বারে বলছে যে হাউ লং। হাউ লং তার মানে কি, হাউ লং শব্দ দ্বারা কি বোঝাচ্ছে, কতক্ষণ, তার মানে আমাকে টি বের করতে হবে, তাই না? শব্দটাকে আমি বুঝতে পারতেছি, হাউ লং does it take for the charge on a capacitor plate to reach 0.8 q naught, মানে ম্যাক্সিমাম চার্জের 0.8 পর্যন্ত যাইতে। 0.8 মানে আসলে 80% আর কি। 0.8 কিউ নট, 0.8 অফ কিউ নট মানে কিউ নটের 0.8 মানে 80% অফ কিউ নট হইতে কতটুক সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? মানে ম্যাক্সিমাম চার্জ তো আমি কিউ নট। হ্যাঁ বলো স্যার, নাম্বার বিতে যদি স্যার আমি এফসেলের মানে নিজস্ব মানটা ইউজ করি, ম্যাথটা করি, সেক্ষেত্রে কি স্যার কোনো প্রবলেম হবে? হ্যাঁ, এখানে প্রবলেম হবে। ঠিক আছে, এখানে কারণ আমাকে ইয়ে দেওয়া আছে, তো ভোল্টেজ দেওয়া আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইএমএফ জি এর স্যার, মান জি স্যার। দেওয়া আছে, তো এটাই আমাকে ইউজ করতে হবে এখানে।
আচ্ছা ঠিক আছে। আমার ম্যাথে তো দেওয়া আছে। আচ্ছা তাহলে সি নাম্বার আমাকে কি বলছে, হাউ লং ডাজ ইট টেক, মানে টি মান বের করতে হবে আমাকে, এবং চার্জের মান কতটুকু হবে সেটা বলে দিচ্ছে, মানে কতক্ষণ পর্যন্ত চার্জ হইতে, মানে সময়টা কতটুকু লাগবে আর কি, মানে 0.8 অফ কিউ নট। কিউ নট তো আমাদের ম্যাক্সিমাম চার্জ, এবং সেই কিউ নটের 0.8 মানে 80% অ্যাকচুয়ালি, এরকম হইতে তোমার কতক্ষণ সময় চার্জ করা লাগবে এটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের আসলে এখানে যেটা করতে হবে, কিউ সমান হবে 0.8 অফ কিউ নট, কিউর মানটা আমার এতটুক হইতে হবে। এতটুক হওয়ার জন্য আমার আসলে টাইম কতক্ষণ আমার চার্জ করতে হবে, কতক্ষণ টাইম লাগবে সেটা আমাকে বের করতে হবে এটা। তাহলে আমরা ইকুয়েশন জানি এটা, এখানে আমরা কিউ ইকুয়াল টু 0.8 কিউ নট বসালাম, এই কিউ নট ঠিক রাখলাম, ই মাইনাস টি বাই আর সি, এই তিন মানটাই বের করতে হবে। তো এখানে আর সি যেটা, এখানে দুইটা কাজ করতে পারো, আর সির আলাদা আলাদা মান বসাইতে পারো, যেহেতু উপরে আর সি দুইটা মানে আছে। আর যদি বলতে আর সি, তো এখান থেকে ওই ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট থেকে আর সি বের করছিলাম, এটা সরাসরি একদম সরাসরি এই মানটাও বসাই দিতে পারো, ঠিক আছে, যেহেতু আমরা এখানে এই নাম্বারে অলরেডি করছি। যদি করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আর সি আলাদা আলাদা মান বসাইয়া ক্যালকুলেশনটা করতে হবে। সো যাই হোক, যেভাবে ক্যালকুলেশন করো আনসার একই আসবে, এইভাবে আমরা। হ্যাঁ এই বল, নাম্বারটা তো স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো বলো। এই নাম্বার আমাদের কোশ্চেনটা কি চাইছে স্যার? ক্যাপাসিটিভ এই টাইম টাউ সি এর কনস্ট্যান্টের মান মান চাইছে, হ্যাঁ ক্যাপাসিটিভ টাইম জি কনস্ট্যান্টের স্যার, মান চাইছে, এই যে আর বিটা হোয়াট বিটাতে ইজ টাইম চাইছে স্যার কিউ নট এর ভ্যালু। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফাইনাল চার্জ অফ দ্য ক্যাপাসিটর, কিউ নট বলে একদম কিউ নট লেখাই আছে। বুঝছি স্যার। আর সি নাম্বারে বলছে হ্যাঁ, যে একটা ক্যাপাসিটরের টাউ মান ম্যাক্সিমাম চার্জের টি মান 80% চাইছে চার্জ স্যার। হইতে, হ্যাঁ সি নাম্বারে বলছে একটা ক্যাপাসিটরের ম্যাক্সিমাম চার্জের 80%, মানে 0.8 অফ ম্যাক্সিমাম চার্জ হইতে তোমার কতক্ষণ চার্জ করা লাগবে সেটা, মানে তিন মানটা বের করতে হবে। তা আমরা এখানে তাহলে এটা কিউ নট কাটাকাটি যাবে, বাকি এটা থাকবে। এরপরে আমরা এই যে ই কে ওই পাশে নিয়ে গেলাম আর 0.8 কে এই পাশে নিয়ে আসলাম, করার পরে এটা হইলো। তারপরে ই টু দি পাওয়ার এক্স কে আমরা এক্স লিখলে ওই অন্য পাশটা লন হয়ে যায়, এটা আশা করি জানো। তারপরে কোনা করে গুণ করলাম, আড়াআড়ি গুণ করলাম, আড়াআড়ি গুণ করে জাস্ট ভ্যালু বসাই দিলে এটা হয়ে যাবে এত সেকেন্ড বা এত মিলি সেকেন্ড। তার মানে কি দাঁড়ালো, তুমি যদি 120 মিলি সেকেন্ড এই ক্যাপাসিটরটাকে চার্জ করো, তাহলে সেটা তোমার ম্যাক্সিমাম চার্জের 0.8 হবে। 0.8 মানে কি আসলে, মানে 1.8 পর্যন্ত গেছে, আসলে এটাকে তুমি পার্সেন্টেজে যদি নাও তার মানে তোমার 80% হবে, চার্জ হবে, 100% হবে না, ঠিক আছে। তাহলে এই এত সেকেন্ডে চার্জ করলেই তোমার 0.8 মানে 80% অফ কিউ নট হবে, ঠিক আছে। তো এইখানে অন্য ম্যাথগুলো এগুলো খুবই এটাই রিলেটেডই, আমি আর ওগুলো দেখাচ্ছি না। তো আমি ক্যাপাসিটি টাইম কনস্ট্যান্ট চার্জিং এর ক্ষেত্রে ইকুয়েশনটা দেখাইলাম এবং সেটার রিলেটেড একটা ম্যাথ দেখাইলাম, বাকি যে ম্যাথটা আছে সেটা তোমরা দেখে নিও। আমি আসলে সরাসরি চলে যেতেছি হ্যাঁ ম্যাগনেটিজমে। তো ইলেকট্রিসিটি নিয়ে অনেক পড়লাম, এবং ম্যাগনেটিজমটা শুরু করতে চাই। শুরু করার আগে আমি জাস্ট সামারি করি, ক্যাপাসিটরের ওখানে আলোচনায় আমরা যা যা পড়ছি সেগুলা, ক্যাপাসিটর কি, ক্যাপাসিটিভ টাইম ক্যাপাসিট্যান্স, তারপরে তোমার প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের মান কিরকম হয় সেটা, তারপরে ক্যাপাসিটরের মধ্যে এনার্জি স্টোরের যে ইকুয়েশন সেটা দেখছিলাম। এরপরে লাস্টে দেখলাম যে একটা চার্জিং ক্যাপাসিটরের ক্ষেত্রে সময়ের সাথে সাথে যে ক্যাপাসিটর চার্জ হচ্ছে সেই চার্জের মানটা কিরকম ভাবে চেঞ্জ হয় সেটা, এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম চার্জের পরিমাণটা কিরকম হয় সেটাও জানলাম। এরপরে ওইখান থেকে ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্টের একটা ডেফিনেশন পাইলাম, এবং সাথে সাথে দেখতে পারলাম যে আসলে আমরা একটা ম্যাথ করলাম যেখান থেকে দেখলাম আমাকে যদি কেউ বলে দেয় যে একটা ক্যাপাসিটরের ম্যাক্সিমাম চার্জ এর 70% অথবা ম্যাক্সিমাম চার্জের 80% এরকম হইতে তুমি আসলে কতক্ষণ চার্জ দেওয়া লাগবে, তো সেটা আমরা কিভাবে বের করতে পারি এটাও দেখলাম। তাহলে এই ক্যাপাসিটরের আলোচনা এইসব গুলোই পড়লাম। আরো এখানে আরো অনেক কিছু আছে, সবগুলো টাচ করি নাই, তবে যেগুলো পড়ছি এগুলা কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এটা আর কি মূল কথা। ঠিক আছে, তাহলে এবার আসো যে ম্যাগনেটিজমের ক্ষেত্রে পড়ি। সো এটা আসলে একটু ফাস্ট যাব, কারণ আমি মনে করি এগুলা তোমাদের অলরেডি আছে, ধারণা আছে, এবং যেহেতু ইলেকট্রিসিটি পড়ে আসলাম অনেকটাই ওরকম মিল আছে, সেই জন্য অতটা সময় দিতে হবে না। আচ্ছা, নর্মালি এগুলো কিন্তু আমরা অনেকেই জানি যে ম্যাগনেট চুম্বক বলতে কি বোঝায়, কিন্তু দেখা যাচ্ছে বাইরে প্রশ্ন করলে ওইভাবে মানে গুছাইয়া সুন্দর করে বইয়ের ভাষা সুন্দর করে বলা যায় না, সেই জন্যই আসলে টপিকটা এখানে রাখা। তাহলে ম্যাগনেট আসলে কি, যে ম্যাগনেট হচ্ছে ওই ধরনের ম্যাটেরিয়াল যেটার
ডিরেকশনাল, অ্যাট্রাকটিভ এবং রিপালসিভ প্রপার্টিস আছে। মানে কি, যেটা দিক নির্দেশ করার ক্ষমতা আছে এবং আকর্ষণ বা বিকর্ষণ করার গুণাবলী যার মধ্যে আছে, ঠিক আছে? সেই ম্যাটেরিয়ালটাকেই আমরা চুম্বক বলি, ঠিক আছে? এবং সেটা কি অন্য একটা ম্যাটেরিয়ালকে কি করতে পারে, ক্যান গিভ টু আদার ম্যাটেরিয়ালস প্রপার্টিস গুলা। আবার রিপিট করি, যদি প্রশ্ন করা হয় কেউ তোমাদেরকে বলে চুম্বক বলতে কি বলতো, তাহলে তুমি ওই যে অন্যান্য যে পড়ালেখা জানে না সেও কিন্তু একটা কথা বলতে পারবে, কারণ সেও জানে চুম্বক কি। তার সাথে তোমার অবশ্যই বলার পার্থক্য থাকতে হবে। তাহলে তুমি চুম্বক বলবা যে চুম্বক হচ্ছে আসলে ওই ধরনের ম্যাটেরিয়াল গুলা যেটা দিক নির্দেশ করতে পারে এবং ওটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ করার গুণাবলী আছে, এবং দেখা যাচ্ছে সে অন্য একটা ম্যাটেরিয়ালকে তার গুণাবলী গুলা ট্রান্সফার করতে পারে। যেমন একটা ম্যাগনেটের পাশে যদি তুমি অন্য একটা এলিমেন্ট আনো, সেটাকে সে কি করতেছে, আকর্ষণ করতেছে, তার মানে কি সে একটা গুণাবলী ট্রান্সফার করতেছে, প্রপার্টিজ ট্রান্সফার করার ফলে সে আকর্ষণ ফিল করতেছে, এরকম। তাহলে এই ধরনের কথাগুলো বলতে হবে। মূল কথা আমার তিনটা, ডিরেকশনাল, অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ প্রপার্টিস আছে যে ম্যাটেরিয়ালের, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেট। তাহলে ম্যাগনেট নরমালি কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে Fe3O4, ঠিক আছে? আয়রন আর অক্সিজেনের সমন্বয়ে কেমিক্যালের যে ফর্মুলাটা সেটাও দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে ম্যাগনেটিজমটা কি? ম্যাগনেট তো বুঝলাম, ম্যাগনেটিজম চুম্বকত্ব কি? চুম্বকত্ব হচ্ছে এই যে প্রপার্টি গুলো আছে একটা ম্যাগনেটের, সেই প্রপার্টি গুলোকে আমরা বলি যে ম্যাগনেটিজম, মানে গুণাবলী গুলাকে বলি ম্যাগনেটিজম, চুম্বকত্ব। আর ম্যাগনেট ম্যাটেরিয়ালটাকে আমরা বলি ম্যাগনেট। এবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট সেম অ্যাজ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে কি ছিল, একটা চার্জ পার্টিকেল তার আশেপাশে যে রিজিয়নটা তৈরি করছে সেই রিজিয়নটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড। একদম সেম একটা চুম্বক, একটা ম্যাগনেট তার আশেপাশে যে রিজিয়নটা তৈরি করবে, যেটার মধ্যে অন্য একটা চুম্বককে আনলে সেটা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা মানে শো হবে, সেই রিজিয়নটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। দেখো, দ্য স্পেস অ্যারাউন্ড এ ম্যাগনেট or a current carrying conductor within which it is capable of attraction or repulsion is known as magnetic field, same as তোমার electric field এর definition. Normally it is denoted by B. B দিয়ে আমরা বলি, হ্যাঁ বলো। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি কোনো মানে মৌলিক কোনো পার্থক্য আছে স্যার? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মৌলিক পার্থক্য তো আছেই। ইলেকট্রিক ফিল্ড যেমন তোমার সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল থাকে, তোমার সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল থেকে তোমার ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, ম্যাগনেট তোমার আমরা একটু পরেই দেখবো, দুইটা পোল থাকে সবসময়, নর্থ পোল সাউথ পোল, অলওয়েজ এই নর্থ পোল সাউথ পোলের সমন্বয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। তাহলে এখানে আমার দুইটা পোল থাকতেছে আর ওখানে একটা সিঙ্গেল তোমার চার্জ থেকে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা এছাড়া আর প্রপার্টি গুলোর দিক থেকে তোমার আরো পার্থক্য আছে। তার মূল পার্থক্যটা হচ্ছে এটা, যে এটা আমার এখানে দুইটা পোল আছে, ওখানে সিঙ্গেল একটা চার্জই আমার একটা ফিল্ড তৈরি করে ফেলতেছে, সেটা। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে প্রকাশ করি, আর ম্যাগনেটিক ফিল্ডের একক হচ্ছে টেসলা। ইম্পর্টেন্ট, হ্যাঁ, ম্যাথ করার সময় লাগবে। ম্যাগনেটিক ফিল্ডের বির একক কি? টেসলা, ঠিক আছে? তাহলে এক টেসলা সমান আবার 10⁴ গজ। যেমন আগের এককটা ছিল গজ, সেটাকে এখন টেসলায় লেখা হয়, মানে এসআই ইউনিট হচ্ছে কি টেসলা। তাহলে এক টেসলা সমান আসলে 10⁴ গজ। তো আমরা নরমালি যদি সবগুলো এসআই ইউনিটে বসাই ম্যাথ করার সময়, তাহলে আমাদের আর গজের হিসাব করা লাগবে না, আমরা সরাসরি টেসলা ইউনিটটা ইউজ করব। আচ্ছা, এরপরে আসি এখানে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স। আসলে ওই যে সেম, মানে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনটা মনে রাখো শুধু। একটা ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনটা কি ছিল, কেউ কি বলতে পারবা? স্যার কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বস্তু স্থাপন করলে তার ভিতর দিয়ে যে বল রক্ষাগুলো যায় সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। একটা নির্দিষ্ট এরিয়াতে বলতে, একটা নির্দিষ্ট এরিয়াতে কি পরিমাণ বলরেখা পাস হচ্ছে সেটা, ঠিক আছে? সিমিলারলি এখন সেটা মনে আছে, সেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি ছিল? ফাই ই সমান ফাই, স্যার ফাই ইকুয়াল টু এবি কস থিটা। এবি কস থিটা ছিল, ভেরি গুড। এখানেও তোমার এক্স্যাক্টলি সেম কথাবার্তাই। দেখো ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে দেখো এবি কস থিটা, দেখছো? জি স্যার। এবি কস থিটা এবং এ ডট বি সেম, একদম সেম কথাবার্তা যে ম্যাগনেটিক ফ্লাক্সের ব্যাপার। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি? তো ওই সেম ভাবে যদি আমি ডেফিনেশনটা দিতে চাই, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়াতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা, চুম্বক বলরেখাগুলা পাস হবে, তার একটা মেজারমেন্ট।
তাহলে এটা কিন্তু আমাকে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে একটা ফিল্ড কতটুকু স্ট্রং অথবা উইক। আমার নির্দিষ্ট এরিয়াতে যদি চুম্বক বলরেখার সংখ্যা বেশি হয় তাহলে ফিল্ড স্ট্রং, কম হইলে ফিল্ডটা উইক। এটা এটা আমরা কিভাবে বের করতে পারি? ঠিক আগের মতো, দ্য প্রোডাক্ট অফ দ্য এরিয়া অফ এ সারফেস কোন আছে, এরিয়া অফ দ্য ছিল, and the component of the magnetic field along the direction perpendicular to the surface is called magnetic flux। ঠিক একদম আগের মতো, শুধু ইলেকট্রিক ফিল্ডের জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়েছে, যে এরিয়ার সাথে সারফেস এরিয়ার সাথে ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট, ওখানে ছিল ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা ছিল সেটা আমাদের ওইখানেও একদম পুরোপুরি এটাই ছিল, যে সারফেসের সাথে লম্বভাবে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্টটা ছিল সেটা আমরা এরিয়ার সাথে গুণ দিছি। এখানেও এরিয়ার সাথে ওই সারফেসের উপর তোমার ম্যাগনেটিক ফিল্ডের যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলারলি আছে সেই কম্পোনেন্টটাই আমরা এখানে গুণ করলাম। এই যে সেটা এ বি cos θ, তো এ রোড বি। যারা এটাতে যদি একটু সমস্যা হয় তুমি অবশ্যই আগে ইলেকট্রিক ফ্লাক্স ওগুলা যদি তোমার ঠিক না থাকে তাহলে এখানে একটু ধরতে একটু সময় লাগবে। ভালো হয় তুমি ইলেকট্রিক ফ্লাক্সের এখান থেকে ভালো করে পড়ে আসবা, বা ওগুলো ভালো করে পড়ে তারপরে এই চ্যাপ্টারে আসবা। আচ্ছা, ফ্লাক্সের একক ওয়েবার ওইখানেও ছিল, ফ্লাক্সের একক ওয়েবারে ছিল, ঠিক আছে স্যার। এখান থেকে আর ডিটেলসে না গেলাম, কারণ এগুলো ডিটেলস ওখানে অনেক পড়াইছি। এ বি cos θ, এটাকে আবার আমরা এ ডট বি এভাবে লিখতে পারি, সব মিলে আমরা এগুলা ওখানে পড়ছিলাম। তো ফ্লাক্সকে কয়ভাবে লেখা যায় সেটা। ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট কি আসলে? ওই যে ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে যে পোল যে স্ট্রেংথ আছে, একটা পোল কতটা ভেরি গুড, শক্তিশালী? ভেরি গুড। ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে একটা পোল কতটুকু শক্তিশালী সেটা আমাকে আসলে নির্দেশ করবে। তো সেটা ম্যাগনেটিক পোল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ কি কি স্ট্রেংথ অফ ওয়ান পোল অফ এ ম্যাগনেট। একটা ম্যাগনেটের এক পোলের স্ট্রেংথ, সেটাকে নরমালি আমরা এম দিয়ে প্রকাশ করি, তার সাথে ম্যাগনেটিক লেন্থ, ম্যাগনেটিক লেন্থের মানে চুম্বক দৈর্ঘ্যের গুণ করি যদি, তো নরমালি চুম্বক দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে, এম ডট এল স্যার, এল না টুয়াইস এল, ম্যাগনেটিক লেন্থকে আমরা টুয়াইস এল দিয়ে লিখি। যেহেতু দুইটা পোল স্যার। হ্যাঁ ভেরি গুড, দুইটা পোল যেহেতু স্যার, সেক্ষেত্রে আমরা টুয়াইস এল লিখি। মানে স্যার, এখানে একটা পোল কেউ যদি দেওয়া হয় ম্যাগনেটিক ক্ষেত্রে কি হয়, যেমন ফিগার আছে সামনে, নর্থ পোল আর সাউথ পোল থাকে। তো নরমালি ম্যাগনেটিক লেন্থ বলা হয় টুয়াইস এল দিয়ে প্রকাশ করে আর কি ম্যাগনেটিক লেন্থকে। অর্থাৎ টুয়াইস এল কেন? নরমাল দুইটা পোল, তো দুইটা পোলের ক্ষেত্রে তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো, একটা পোলের জন্য এল লেন্থ আর একটা পোলের জন্য এল লেন্থ। তাহলে নর্থ পোল আর সাউথ পোল, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তাহলে দুইটা মেরু থাকার বিবেচনায় এটাকে আসলে টুয়াইস এল বলা হয়, ম্যাগনেটিক লেন্থ টুয়াইস এল। তাহলে পোল স্ট্রেংথের সাথে যদি তুমি ম্যাগনেটিক লেন্থ গুণ দাও তাহলে তুমি ম্যাগনেটিক মোমেন্টটা পাচ্ছ। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের মান যদি বেশি হয় তোমার আসলে, তার মানে হচ্ছে ম্যাগনেটিক স্ট্রেংথের মানটা আসলে তোমার বেশি, তাই না? ম্যাগনেটিক স্ট্রেংথ মানে পোল, পোল যে ক্ষমতা সেটা তোমার বেশি, চুম্বকটা বেশি শক্তিশালী স্ট্রং। আবার ম্যাগনেটিক মোমেন্টের মান কম মানে হচ্ছে যে স্যার। চুম্বক। হ্যাঁ বলো। আচ্ছা, এই ম্যাগনেটিক মোমেন্টটা কি স্যার যে চুম্বকটা আছে সেটার ভরের উপর আর ওই মেরুর উপর নির্ভর করে না স্যার? হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্যের উপর, হ্যাঁ, দৈর্ঘ্য, এই যে স্যার দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্যের উপর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল এম সমান তাহলে স্মল এম ইন্টু টুয়াইস এল। স্মল এম হচ্ছে আমার স্ট্রেংথ, ম্যাগনেটিক স্ট্রেংথ, আর টুয়াইস এল তো হচ্ছে ম্যাগনেটিক লেন্থ, সেটাই বললাম। তাহলে এখানে আমার যদি একক বসাই তাহলে সেটা হচ্ছে এরকম হয়। তারপরে ম্যাগনেটিক ফোর্স। ওকে, তো মানে সবগুলাই তুমি রিলেট করার চেষ্টা করবা, ইলেকট্রিক ফোর্সের সাথে সবগুলা রিলেট করার চেষ্টা করবে। ইলেকট্রিক ফোর্সে কি ছিল? এফ ইকুয়াল টু কিউ ভি ছিল, ঠিক আছে, এফ ইকুয়াল টু কিউ ভি ছিল, আর এখানে কিউ ভি ক্রস ভি এরকম হবে, ঠিক আছে। ভি হচ্ছে ভেলোসিটি আর এই ভি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কিউ ভি সাইন দিতে হবে। ইফ এ পজিটিভ টেস্ট চার্জ paired with a velocity v toward a point p, and if a magnetic induction v is present at point p, then the magnetic force F সমান হবে এটা। সো দেখা যাচ্ছে কি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি একটা চার্জ কিউ নট রাখো, সংজ্ঞাটা কিভাবে দিবা? যে ম্যাগনেটিক ফোর্সের ডেফিনেশন হচ্ছে একটা ম্যাগনেটিক ফোর্সের মধ্যে একটা চার্জ পার্টিকেল রাখলে সেটা আসলে যেই ফোর্সটা অনুভব করবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে।
তাহলে ইলেকট্রিক ফোর্স ছিল বা কুলম্ব ফোর্স ছিল, দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটাকে আমরা ইলেকট্রিক ফোর্স বা কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এগুলো বলছিলাম। বাট ম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে কি হবে, সেটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যখন একটা চার্জ পার্টিকেল যদি রাখি, সেটা যেই ফোর্সটা অনুভব করবে সেটা হবে ম্যাগনেটিক ফোর্স। যেমন কিউ নট চার্জ, সেটা যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ড বি তে রাখি, এবং এই কিউ নট চার্জটা যদি আমার এরকম ভি ভেলোসিটিতে মুভ করতে থাকে, তাহলে গিয়ে সে আসলে এরকম একটা ফোর্স অনুভব করবে, যেটা আমার ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, তাহলে এফ সমান কিউ নট ভি ভি সাইন থিটা, আর এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ইকুয়েশনের সাথে সাথে তোমার ডেফিনেশনটা কিভাবে দিবা সেটাও কিন্তু মানে বুঝে নিতে হবে। আচ্ছা, এরপরে আসো এখানে এই ম্যাগনেটিক ফোর্সের রিলেটেড একটা ম্যাথ, খুবই সহজ। আমরা তো মাত্র ক্যাফিক্যাল কিউ ভিভি সাইন থিটা ওইটা থেকে একটা ইলেকট্রন ইজ মুভিং, তাহলে এখানে আমরা ডেফিনেশনে বলতেছিলাম যে একটা চার্জ পার্টিকেল যদি আমরা রাখি, সেই চার্জ পার্টিকেলটা যেই ফোর্স অনুভব করে সেটা ম্যাগনেটিক ফোর্স। আর এখানে সেই চার্জ পার্টিকেলটা একদম রিয়েল নাম দিয়ে দেওয়া হলো আর কি, আমার সেই চার্জ পার্টিকেলটা ইলেকট্রন। একটা ইলেকট্রন যদি মুভিং উইথ স্পিড এত ভেলোসিটিতে at right angle to the magnetic field of এত ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেল মানে কি, কে বলতে পারবা? রাইট অ্যাঙ্গেল শব্দ থেকে আমরা কি বুঝি, এটা বলছিলাম তো মনে তোমাদেরকে। রাইট অ্যাঙ্গেল শব্দ শোনো না এর আগে? রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণ বুঝছো? সমকোণ আমরা মানে 90 ডিগ্রি আর কি, 90 ডিগ্রি সেটাকে আসলে রাইট অ্যাঙ্গেল বলে, সমকোণ বলে। তো এটা আসলে আমার 90 ডিগ্রি এই কথা বলা। আর যদি বলতো যে পারপেন্ডিকুলার মানে লম্ব বা এরকম সরাসরি 90 ডিগ্রি দিয়ে দিত, সেরকম সবগুলো একই কথা। আসলে টার্মটার সাথে শব্দটার সাথে পরিচিত হওয়ার জন্যই এখানে রাইট অ্যাঙ্গেল শব্দটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আবার পড়ি। কি বলা হয়েছে, একটা ইলেকট্রন এত বেগে এত কোণ করে একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে আছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে এত কোণ করে এত ভেলোসিটিতে মুভ করতেছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যে ম্যাগনেটিক ফিল্ডের মান কত, 0.5 টেসলা। টেসলাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্সের এফ এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো ভেলোসিটি দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, চার্জের মান, চার্জ যেহেতু আমার ইলেকট্রন, তো সেক্ষেত্রে আমার 1.6 × 10⁻19 কুলম, এখানে কুলম দেওয়া হয় নাই, তাহলে কুলম দিতে হবে, আর বের করতে হবে আমার ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, তো এখন যদি অনেকেই বলতে পারো যে স্যার আমরা তো জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে ইলেকট্রন চার্জ নেগেটিভ, এখানে যেহেতু ওই শুধু ম্যাগনেটিক ফোর্সের মান বের করতে বলছে, সেজন্য চার্জের মান মাইনাস দেওয়া হয় নাই। তুমি যদি দাও তাহলে সমস্যা নাই, অসুবিধা নাই, মাইনাস দিতে পারো, কিন্তু শুধু মানের ক্ষেত্রে সবসময় মাইনাসটা না দেওয়াই ভালো, মানে ঝামেলা হয় না আর কি। তাহলে মাইনাস দিও না, মাইনাস না দিয়ে সোজাসুজি এই এফ ইকুয়াল টু কিউ বিবি সাইন থিটা এফ এর মানটা বের করে ফেলবা। তাহলে বোঝা গেছে এই ম্যাথে সব মানে শুধু বোঝার ব্যাপার ছিল এই রাইট অ্যাঙ্গেল মানে আসলে কত, মানে থিতাটা আমার কত দেওয়া আছে সেটা, এই 90 ডিগ্রিটাই বুঝে বের করতে হয়েছে, আর সরাসরি অন্য সবকিছু একদম ডাইরেক্ট দেওয়া আছে, ওখান থেকে আমরা ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা বের করে ফেললাম। ঠিক আছে না? এখানে যদি স্যার 180 ডিগ্রি থাকতো স্যার, তাহলে স্যার কিভাবে বুঝতাম আমরা 180 ডিগ্রি যদি থাকতো স্যার, 180 টাই বা যদি বলতো লেফট অ্যাঙ্গেল? না, রেক্ট্যাঙ্গেল তোমার আয়তক্ষেত্র, ওইটা তো কোনো অ্যাঙ্গেল না। ঠিক আছে, জি তো স্যার। ওইটা তো না, মানে সমকোণকে তোমার স্পেশাল একটা ওয়ার্ড যেটাকে রাইট অ্যাঙ্গেল এটা দিয়ে প্রকাশ করা হয়। তোমার যদি 180 কে ওরকম কোনো স্পেশাল ওয়ার্ড নাই, যে মানে ব্যাপারটা তো এরকম না। প্যারালালে মনে হয় তো হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম না যে তোমার সবগুলা অ্যাঙ্গেলেরই এরকম একটা স্পেশাল ওয়ার্ড আছে যেটা থেকে তুমি বুঝতে হবে, না ব্যাপারটা এরকম না। শুধুমাত্র সমকোণের ক্ষেত্রেই এরকম রাইট অ্যাঙ্গেল একটা স্পেশাল ওয়ার্ড আছে, যেটা থেকে আমরা বুঝি যে এটা 90 ডিগ্রি। ও 180 আচ্ছা। হইলে 180 হইলে তোমাকে 180 দিয়ে দিবে। বড় জোর যেটা হইতে পারে, এরকম বলতে পারে যে প্যারালাল আছে অথবা পারপেন্ডিকুলার আছে, এরকম অ্যাঙ্গেল না দিয়ে এরকম প্যারালাল পারপেন্ডিকুলার শব্দটা বলে দেওয়া হইতে পারে। তাহলে তুমি বুঝতে হবে যে প্যারালাল মানে হচ্ছে যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে কি 90 ডিগ্রি, ওইরকম বুঝতে হবে, তাই না? প্যারালাল পারপেন্ডিকুলার দিলে বুঝবে না, পারপেন্ডিকুলার তো আমার এটা,
তাহলে একটা যদি আমার ভেলোসিটি হয় একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে আমাকে পারপেন্ডিকুলার বললেই আমি বুঝবো যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর যদি বলে যে প্যারালাল, তাহলে দুইটাই হচ্ছে প্যারালাল, দুইটা যখন প্যারালাল হয় এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি। এরকম প্যারালাল পারপেন্ডিকুলার বলতে পারে, রাইট অ্যাঙ্গেলও বলতে পারে, আর একদম সরাসরি অ্যাঙ্গেলও দিয়ে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে তো ইজি সরাসরি অ্যাঙ্গেল দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এটা আমার গেল। এরপরে আমাদের এটা একটা ইম্পর্টেন্ট, বায়োট-স্যাভার্ট ল। বায়োট-স্যাভার্ট ল ইন্টারমিডিয়েটে পড়তে আশা করি, যারা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছে। কে বলবো বায়োট-স্যাভার্ট ল সম্বন্ধে কিছু? কার আইডিয়া স্যার আছে? এই বাক্সটা কি? হ্যাঁ প্রদীপ বলো, কোন আইডিয়া আছে? না স্যার, স্যার আমি বলতেছি স্যার এটা বাংলাটা কি স্যার? আমরা তো ইন্টারমিডিয়েটে স্যার বাংলা পড়ছিলাম। হ্যাঁ ইন্টারমিডিয়েট, তাহলে বায়োট, হ্যাঁ স্যার। আরে ঠিক আছে তাহলে। ওই বিজ্ঞানীর নামই হচ্ছে এখন বায়োট-স্যাভার্টের বিজ্ঞানীর নামে বায়োট-স্যাভার্ট, ওর তার আমি বাংলা করব কিভাবে? স্যার তাহলে আমার খেয়াল নাই মনে হয়। মেহেদি বলো। বাংলাদেশি সেবার। হ্যাঁ বাংলাদেশি স্যাভার্ট। আচ্ছা মেহেদি বলো, তুমি কোন আইডিয়া আছে বায়োট-স্যাভার্ট ল সম্বন্ধে? স্যার আমাদের আঙ্গুল নিয়ে একটা রিলেট ছিল স্যার। আমাদের যেই বয়স্ক আঙ্গুল যেটাকে বলি স্যার, এটা ছিল তড়িৎ প্রবাহ, এরকম টাইপের একটা জিনিস ছিল স্যার। ডিরেকশনে কথাবার্তা তুমি জি বলতেছো। স্যার। আচ্ছা সেটা দ্বারা কঠিনে হ্যাঁ চলে স্যার, গেল। ডিরেকশন। আন্দাজুল হক, তোমার কোনো আইডিয়া আছে? আজকে চুপচাপ কেন? না স্যার, আমার ধারণা নাই। আচ্ছা অনেকে আছে স্যার ভুলে গেছি স্যার এটা। ঠিক আছে সমস্যা নাই, আমি আমার কাজ হচ্ছে মনে করাই দেওয়া। ঠিক আছে, ইয়েস স্যার। এই শাফিন ইসলাম নিজুম শুনতেছো? শাফিন ইসলাম নিজুম মিউট করে কই আছো? ক্লাস করতেছো না তো, অ্যাটেন্ডেন্স তো পাইবা না। শাফিন ইসলাম নিজুম। জি স্যার, আমি আছি স্যার। হ্যাঁ, আছো? স্যার আমার আজকে ল্যাপটপ থেকে জয়েন হয়নি, তো এই জন্য আইডিটা না আমি ফোন থেকে জয়েন হয়েছি। আর একটু স্যার আমি যেটা সত্যি কথা স্যার, একটু আজকে কুরবানির জন্য বাইরে গেছিলাম, এই জন্য আমি একটু এর মধ্যে স্যার আমি ফোন থেকে জয়েন হয়ে আছি স্যার। আচ্ছা ঠিক আছে, কুরবানি দিয়ে কেনার জন্য স্যার একটু এটা স্যার বাইরে আছি স্যার আজকে। স্যার রাইট হ্যান্ড রোল এবং জি স্যার, লেফট থ্যাংক ইউ হ্যান্ড স্যার। রোলের মধ্যে স্যার কিছুটা বলে। আচ্ছা ঠিক আছে, তোমরা কঠিন জিনিসপত্র বলতেছো, আগে তো সহজ মানে আমার সহজে থাকবো, তারপরে তোমরা রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, বৃদ্ধ আঙ্গুলি, এগুলা হচ্ছে কি ওই ডিরেকশনের ব্যাপার স্যাপার, তো ওগুলা আপাতত এক সাইডে রাখো। আমি যেটা বলি এবার সেটা মনোযোগ দিয়ে শোনো। জি স্যার। প্রথমে আমি ওই যে তোমাদেরকে প্রথম দিকে ক্লাসগুলোতে হয়তো বা বলছিলাম যে কোনো একটা জিনিস প্রথমে আমি মানে ওইটা আসলে কি সম্বন্ধে দেওয়া হয়েছে, কি নিয়ে আলোচনা করে সেই সম্বন্ধটা একটু সম্বন্ধে বলবো, তারপরে স্পেসিফিকলি যাব ওইটা আসলে কি বলছে। ঠিক আছে, এরপরে ম্যাথমেটিক্যালি যাব। জি স্যার। কুলম্বস ল পড়াইয়া সেই ইয়াটা বোঝাই দিছিলাম যে কিরকম। প্রথমে বায়োট-স্যাভার্ট লটা কি সম্বন্ধে দিছে। বায়োট-স্যাভার্ট লটা হচ্ছে কি আমার একটা পরিবাহীর মধ্যে যখন মানে কারেন্ট প্রবাহিত হবে তখন ইলেকট্রিক ফিল্ডও তৈরি হবে, আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে। ঠিক আছে, মানে একটা পরিবাহীতে আশেপাশে যখন একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে আমার যদি বিবেচনা করি সেটা সেই সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিরকম হবে সেটা আমাকে নির্দেশ করে। মানে যদি আর কি সহজ করে দিই, মনে করি এটা একটা পরিবাহী। হ্যাঁ এই একটা পরিবাহী আছে আমার, এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এটার আশেপাশে আমার ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে। এই আশেপাশে ইলেকট্রিক ফিল্ডও তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হচ্ছে, কারেন্ট মনে করে কারেন্ট পরিবাহিতে কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে। এখন আমি বললাম যে ঠিক এই ম্যাগনেটিক ফিল্ডের এরিয়ার ঠিক এই পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট আমি ধরে নিলাম, বললাম যে পি। আমি যদি তোমাকে বলি যে এই পি পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ডের মান কত, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কত, সেটা কিরকম হবে, এইটাই আসলে আমার বায়োট-স্যাভার্ট ল আমাকে ব্যাখ্যা করছে যে চুম্বক ক্ষেত্রের কোনো একটা পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মানটা কিরকম হবে, ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিরকম হবে, সেটা আমাকে এই বায়োট-স্যাভার্ট লটা সেটাই ব্যাখ্যা করছে। ঠিক আছে, এখন এখন কি এখানে কি বলছে স্টেটমেন্টটা এবার পড়ি আমরা। when current flows through a conductor, এটা কন্ডাক্টর মানে পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, ম্যাগনেটিক ফিল্ড ইজ জেনারেটেড অ্যারাউন্ড ইট, ম্যাগনেটিক ফিল্ডের আশেপাশে জেনারেট হয়, ক্রিয়েট হয় অ্যাকর্ডিং টু দিস ল। এখন এই সূত্র অনুযায়ী এই যে সূত্রতে ঢুকতেছি, সূত্রটা আমাকে কি বলছে, the magnitude of magnetic field produced around conductor of small length due to the flow of current। ঠিক আছে, so
আমি এখানকার এই বড় বড় লেখা এগুলাতে পড়তে চাই না, ঠিক আছে? আমি আমার নিজের মতো করে আগে দেখাই, তারপরে এই পড়বা দেখবা ইজি হয়ে গেছে। সবার বোর্ডে চলে যাই। প্রথমে আমরা ধরে নিই একটা পরিবাহী, মনে করি এটা আমার একটা পরিবাহী আছে। মনে করো এটার মধ্যে দিয়ে আমার আই কারেন্ট প্রবাহিত হইতেছে, কারেন্টের প্রবাহটা আই। আর এই পরিবাহীটার পুরা লেন্থ হচ্ছে আমার এল, মনে করো পুরা লেন্থ হচ্ছে এল। এখন এই এল এর ক্ষুদ্র একটা অংশ আমরা বিবেচনা করলাম ডিএল। পুরা পরিবাহীটার টোটাল লেন্থ হচ্ছে এল, এর ক্ষুদ্র একটা অংশ ডিএল বিবেচনা করলাম। এবার আমি আমার এই যে আশপাশে তো ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের এই পয়েন্টে মনে করো এটাকে এখানে নাম দিলাম পি পয়েন্ট। পি পয়েন্টে আসলে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত সেটা আমি বের করতে চাই বায়োট-স্যাভার্ট ল অনুযায়ী। এটা হচ্ছে আমার মূল টার্গেট, ঠিক আছে? তাহলে এই পি যদি এখানে টানলাম, ঠিক আছে, এটা দূরত্ব দিলাম যে আর আর দূরত্বে আছে আমার যে ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা থেকে আমার ওই পয়েন্টটা আর দূরত্বে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার সূত্র আসি। বায়োট-স্যাভার্ট ল আমাকে বলতেছে এই যে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান সেটা যদি আমার ডিবি হয়, ডিবি ডিবি কেন? কারণ আমি এখানে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করতেছি। সে ক্ষুদ্র দৈর্ঘ্যের যেহেতু আপাতত ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করতেছি, পরে আমি ফুল দৈর্ঘ্যে যাব, বাট আপাতত আমার ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য আমি এখানে আমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা বিবেচনা করতেছি। তাহলে সেটার জন্য আমরা এখানে ডিবি লিখবো, আপাতত ম্যাগনেটিক ফিল্ডের মান। সো প্রথমে বায়োট-স্যাভার্ট ল বলছে এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মানটা হচ্ছে তড়িৎ প্রবাহের, এই যে আই যদি তড়িৎ প্রবাহ হয় সেই তড়িৎ প্রবাহের সমানুপাতিক, ঠিক আছে? তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এরপরে বলছে, স্যার একবার মনে পড়ছে। আরেকবার বলবো? না না স্যার, এই যে পরিবাহী সমানুপাতিক স্যার। পরিবাহীর মানে কারেন্টের তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এবং হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্যেরও সমানুপাতিক। দৈর্ঘ্যেরও সমানুপাতিক, এই তো মনে পড়ছে। আরেকটা বলা হচ্ছে এইভাবে ভেঙে ভেঙে পড়বা, তোমার ওইখান থেকে ইংলিশের ওইটা দেখে পুরো মুখস্থ করার এবং মাথা গরম করার দরকার নাই। সুন্দর মতো এইভাবে আলাদা আলাদা করে নিজের মতো করে ভেঙে ভেঙে পড়বা। 1/r², পরিবাহী থেকে ওই পয়েন্টের যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক এই যে আর যে দূরত্বটা আমার দেওয়া আছে সে আর দূরত্বের দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক হয়। লাস্ট যেটা সেটা হচ্ছে বলছে এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা সাইন থিটা, সাইন থিটা সমানুপাতিক। থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল কার কার মধ্যকার, এই যে পরিবাহীর যে দৈর্ঘ্য বা মানে প্রবাহের যে ডিরেকশনটা আই, তার সাথে আমার এই যে ডিসটেন্স সংযোগকারী রেখাটা, এইদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার টোটাল বায়োট-স্যাভার্ট ল। মানে এটাই তুমি যদি পারো তাহলে তোমার জন্য আর কিছু লাগে না। আমি সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, আমি আবার রিপিট করি। কার থেকে একটু শব্দ আসতেছে? ওকে, মিউট করে দিই। তরিকুল, হ্যাঁ ঠিক আছে। আমি আবার রিপিট করতেছি, তোমরা সব মনোযোগ দিয়ে শোনো। একদম শুরু থেকে বলতেছি বায়োট-স্যাভার্ট লটা কি। বায়োট-স্যাভার্ট ল হচ্ছে একটা পরিবাহীর আশেপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চুম্বক ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মানটা কিরকম হবে সেই সম্বন্ধে আমাদের আইডিয়া দেয়। এখন আমার একটা পরিবাহী যদি এল দৈর্ঘ্যের একটা পরিবাহীতে আই কারেন্ট প্রবাহিত হয় এবং সেই পরিবাহীর ক্ষুদ্র একটা অংশ যদি আমরা ডিএল বিবেচনা করি, ওই ডিএল থেকে আর দূরত্বে একটা পয়েন্ট পি তে আমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা বায়োট-স্যাভার্ট ল অনুযায়ী পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহী থেকে ওই পয়েন্টটা কত দূরত্বে আছে তার বর্গের ব্যস্তানুপাতিক, এবং পরিবাহীটা ওই পয়েন্টের পি পয়েন্টের সংযোগকারী রেখার সাথে কত অ্যাঙ্গেল করছে তার সাইনের সমানুপাতিক। এটা হলো আমার বায়োট-স্যাভার্ট ল। এবং এগুলাকে যদি আমরা সমন্বয় করে লিখি, সবগুলোকে একত্রে করে লিখি, তাহলে আমরা আসলে এরকম পাই ডিবিএল সমানুপাতিক আই ডিএল সাইন থিটা
বাই আর স্কয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যার আমার সমানুপাতিক দিব নাকি স্যার ইকুয়াল দিব? না ইকুয়াল না, আমি এখনো সমানুপাতিকে রাখবো, কারণ ইকুয়াল তুমি যখন দিবা তখন তোমাকে এখানে সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে, কিন্তু আগে সবগুলো আমি সবগুলা সমানুপাতিককে আমি একটা সমানুপাতিকে করে লিখলাম আর কি। তাহলে ডিবি সমানুপাতিক হবে আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমার বায়োট-স্যাভার্ট ল। এর পরবর্তী লাইনে আমরা সমানুপাতিক সিম্বল উঠে দিয়ে কনস্ট্যান্ট বসাবো। তো একটু পর্যন্ত সবার বোঝা গেছে কিনা? কেউ যদি না বুঝে থাকো তাহলে বলতে পারো, ঠিক আছে? স্যার আই আর ডিএল এর পার্থক্যটা স্যার? আই তো হচ্ছে কারেন্টের মান, তড়িৎ প্রবাহ, আর ডিএল তো হচ্ছে দৈর্ঘ্য। স্যার লেন হ্যাঁ, আবার বলো। আই 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 স্যার কারেন্ট স্যার, আর স্যার ডিএল স্যার ওটা লেন্থ বা দৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, তো যে কথাগুলো বললাম ওই যে চারটা আলাদা আলাদা করে দেখাইলাম, এই চারটা কি এখানে আসলে এরকম ইংলিশে করে বড় করে লেখা আছে। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য, মানে স্পেস হবে একটা, স্কয়ার অফ দ্য ডিস্টেন্স। শেষ। তাহলে এগুলোকে যদি আমরা এরকম একসাথে করে লিখি সেটা আমার ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার হবে। একটু তাহলে একটু পর্যন্ত আমরা ওখানে দেখে আসলাম, এবার এটা থেকে আগাই। এখন ওই সমানুপাতিক সিম্বলটা যদি আমি উঠাই দিই, সমানুপাতিক সিম্বল উঠে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট কে বসাই, একটা কনস্ট্যান্ট বসালাম কে। এখন এই কে এর মানটা এক এক মিডিয়ামের জন্য এক এক রকম। নরমালি ডিপেন্ডস অন দ্য মিডিয়াম, যে কোন মাধ্যমে আসলে আমার এই বায়োট-স্যাভার্ট লটা আমি অ্যাপ্লাই করতেছি তার উপরে ডিপেন্ড করে আসলে কে এর মানটা। ঠিক আছে, সো নরমালি শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই। মিউ নট হচ্ছে আমার 4 পাই ইন্টু 10⁻⁻⁷ হেনরি পার মিটার। মিউ নটের মান শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা বায়োট-স্যাভার্ট লটা আমরা কি জানবো এটা? তাহলে তোমাকে যদি আসলে যদি কোনো মাধ্যমের জন্য বায়োট-স্যাভার্ট ল লিখতে বলে, তুমি এরকম লিখবা মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই স্কয়ার। না সরি, কোনো মাধ্যমের যদি বলে, মানে কোনো নির্দিষ্ট কোনো মাধ্যম না, যে কোনো একটা মাধ্যমের জন্য যদি বলে বায়োট-স্যাভার্ট ল লিখতে, তাহলে তুমি ভালো হয় যদি এইভাবে লিখো, এখানে শূন্য দিবা না, মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। ঠিক আছে, এরপর যদি বলে মিউটা কি এখানে, তখন বলবা যে যদি মিউ শূন্য মাধ্যমের জন্য হয় তাহলে আমি এখানে শূন্য দিব, মিউ নট দিব, আর সেক্ষেত্রে আমি জানি এটার মান কনস্ট্যান্ট 4 পাই ইন্টু 10⁻⁷। ঠিক আছে, তাহলে যখন কোনো ম্যাথ করব বা যে কোনো সিনারি দেওয়া থাকলে তোমাকে শূন্য মাধ্যম দিয়ে দিলে ওই তাহলে আর এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ এটার অলরেডি শূন্য মাধ্যমের ভ্যালু আমরা জানি। কিন্তু যদি অন্য কোনো মাধ্যমের কথা বলা থাকে যে ওই মাধ্যমে তোমার বায়োট-স্যাভার্ট লটা অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে আমার এই মিউর মানটা আমার দেওয়া থাকতে হবে। ঠিক আছে, না হলে আমরা করতে পারবো না। এই যে ফর আদার মিডিয়াম, অন্য যে কোনো মিডিয়ামের জন্য আমরা এভাবে লিখবো মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম। আছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে সেটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। আর এটা গেল আমার বায়োট-স্যাভার্ট ল মানে স্টেটমেন্টটা এবং ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা। তো এখান থেকে আরো তোমার ওই ভির সাথে আই যে ডিরেকশন সেটা আমরা কিভাবে হয় সেটা ওই যে তোমার ওই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ভাবে চিন্তা করে ডিরেকশন গুলো আমরা ওইভাবে দেখতে পারি। বাট আমার এই চ্যাপ্টারের আলোচনায় আমি সেই ডিরেকশনটা ব্যাপারটা আলোচনা রাখি নাই আর কি। আমার শুধুমাত্র সূত্রটা আমি মেইনলি বুঝাবো এবং ম্যাথমেটিক্যাল আইডিয়াটা দেবো পুরোপুরি। সো সূত্রটা বুঝছো কিনা এবং সূত্র থেকে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আসলো সেটা পুরোপুরি বোঝা গেছে কিনা তোমাদের সেটা বল। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে আচ্ছা, তো বুঝতে পারলে এটা অবশ্যই। তাহলে এই পর্যন্ত আজকে পর্যন্ত যতটুকু পড়ালাম, মনে করো এই বায়োট-স্যাভার্ট ল আজ পর্যন্ত এই পর্যন্ত, এগুলো হবে তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস এই পর্যন্ত। ঠিক আছে, এরপরে আমরা ক্লাস টেস্টের পরে আশা করি আরো 2টা ক্লাস পাবো, তখন আমরা বাকি যেগুলো আছে ওগুলো সহজ, তোমরা অলরেডি পড়ে আসছো, ফ্যারাডেস লস অফ ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রিলেটেড টপিকগুলো, সেগুলো আমরা ইনশাআল্লাহ পড়বো। তাহলে আজকে আর আমি নতুন টপিকে না যাই আর সিটির জন্য নতুন টপিকও অ্যাড না করি। ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ,